স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে 60% বেড়েছে, মৃত্যু বেড়েছে 42%-এর কাছাকাছি। একদিনে সংক্রমণ ধরা পড়েছে 557 জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে পৌঁছেছে 12 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। রোববার সকাল পর্যন্ত নতুন শনাক্ত নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,86,466 জনে। 24 ঘন্টায় একজন সহ মোট 28,077 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 253 জন। তাদের নিয়ে মোট 15,49,557 জন সুস্থ হয়েছেন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 19,130টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,15,25,832টি নমুনা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 2.91%। ওমিক্রন মোকাবেলায় দেশের হাসপাতালগুলোর নতুন কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই, এমনটি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগের ডেল্টা ভ্যারিয়েন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে কোনো ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতির কথা জানান তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মহানগরীর সক্ষমতা আর দেশের অন্যান্য হাসপাতালের সক্ষমতার বৈষম্য কমাতে না পারলে ওমিক্রন হতে পারে সামাজিক আতঙ্কেরই নাম। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের শতাধিক দেশে। এর মধ্যে পার্শ্ববর্তী দেশে শনাক্ত হয়েছে অসংখ্য রোগী। গেল প্রায় 2 বছরের তথ্য বলছে বাংলাদেশে করোনা রোগীর চাপ সামাল দেওয়াটা বরাবরই বড় চ্যালেঞ্জ। যদিও বর্তমানে দেশের সকল হাসপাতালে পৃথকভাবে কোভিড নন কোভিড চিকিৎসা হয়, রয়েছে মহাখালী ডিএনসিসির মতো কোভিড ডেডিকেটেড হাসপাতালও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার প্রয়োজন না থাকলেও এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। কোভিড নন কোভিড আলাদা করা আছে, যেহেতু সংখ্যাটা আমাদের অনেকটা কম ছিল কোভিডের সংখ্যাটা, সেই কারণে আমরা কিন্তু সাধারণ বেডের সংখ্যাটা বাড়িয়েছি। আমাদের আগের বেডগুলো কিন্তু আছে, চাইলে কিন্তু যদি সংখ্যাটা কখনো বাড়ে তাহলে কিন্তু সেইটা আমরা ট্রান্সফার করতে পারবো কোভিডের মধ্যে নন কোভিড বেডটাই। সুরক্ষা সামগ্রী যেগুলো সেগুলো অলরেডি আমরা সাফিসিয়েন্ট এনে রেখেছি। এছাড়া আমাদের যেমন অক্সিজেন কনসেন্ট্রেটর, আমরা কিন্তু আগে যে অক্সিজেন কনসেন্ট্রেটর এছাড়াও আমরা প্রায় 100-150 আরও বেশি এনে রেখেছি। এছাড়া আমাদের আইসিইউর যে প্রস্তুতি সেটা আমরা নিয়ে রেখেছি। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য মতে ঢাকা মহানগরীতে সরকারি বেসরকারি কোভিড শয্যা সংখ্যা 4,500-এর বেশি, 750 আইসিইউ, 423টি এইচডিইউ, 619টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে 235টি। পাশাপাশি সারা দেশের তথ্য বলছে 13,500-এর বেশি কোভিড শয্যা, 1219টি আইসিইউ, 708টি এইচডিইউ ও হাই ফ্লো রয়েছে 2019টি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশের সাথে মহানগরের দৃশ্যমান এই পার্থক্য তৈরি করতে পারে সামাজিক আতঙ্ক। অন্তত স্বস্তি পেতে পারে যে তাদের হাসপাতালগুলো করোনাকালীন জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। তা না হলে কিন্তু লোকজনের মধ্যে আতঙ্কটা এক ধরনের সামাজিক আতঙ্কে পরিণত হতে পারে। বিশ্বব্যাপী ওমিক্রন ব্যাপক সংক্রমণ ঘটালেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম হওয়ার খবরে স্বস্তির কোনো অবকাশ নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন প্রতিরোধে রাজধানীর যে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে সেগুলো নতুন করে প্রস্তুতি নেবার তেমন কোনো প্রয়োজন নেই বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের যে সংক্রমণ তার ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। প্রতিদিনই ভাঙছে সংক্রমণের রেকর্ড। একদিনের ব্যবধানে সংখ্যা বেড়ে হচ্ছে দ্বিগুণ। বাংলাদেশে এর প্রভাব এখনো তেমন প্রকট না হলেও রয়েছে শঙ্কা। এমন বাস্তবতায় সারা দেশের হাসপাতালগুলোর প্রস্তুতি কতটা? কর্মকর্তারা বলছেন এরই মধ্যে তৈরি হয়েছে কর্মপরিকল্পনা, কিন্তু বাস্তব চিত্র কি? শামসুজ্জামান শাহিন এবং রিপন হোসেনকে সাথে নিয়ে তা জানাচ্ছেন কাজী সাহেব। কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছে এপ্রিল মে মাস জুড়ে। সেই ঝড় সামাল দিতে গিয়ে ফুটে উঠেছে হাসপাতালগুলোর কঙ্কালসার চিত্র। এখন বিশ্বজুড়ে ওমিক্রনের দাপট। কতটা প্রস্তুত দেশের হাসপাতালগুলো? নতুন করে আবার উঠেছে সেই প্রশ্ন। 2 বছরেও আলাদা কোনো উদ্যোগ নেই কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসায়। ভরসা সাধারণ ওয়ার্ডগুলোকে কোভিডে রূপান্তর। আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ডগুলো গ্রাজুয়ালি শিফট করে আপনাকে করোনায় রূপান্তর করি, তারপর আর অন্য সেখানে করোনা রোগী রাখি। এরকম রোগী বাড়তে থাকলে আমরা ওয়ার্ডও বাড়াই।
গতবার আমাদের অক্সিজেন এগুলা সেন্ট্রাল অক্সিজেন লাইন অনেক ওয়ার্ডেই আছে, সেগুলো এখন আর আমাদের নতুন করে তেমন করে করতে হবে না। সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মানুষ তো আসলে শোনে না। দেখছেন হয়তো 95% মানুষ মাস্ক পরে না। আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন সময় ইসে বলা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসায় বেডের সংখ্যা 513 থেকে নামিয়ে করা হয়েছে 104। খুলনা, যশোর সহ অন্য জেলা শহরগুলোর হাসপাতালেও কমানো হয়েছে শয্যা। মাঝখানে করোনা কমে যাওয়ার ফলে এই প্রস্তুতি কিছুটা ঘাটতি পড়ে গিয়েছিল এবং বিভিন্ন ওয়ার্ড যেগুলো আমরা করোনা ডেডিকেট করেছিলাম সেই ওয়ার্ডগুলোকে আবার সাধারণ ওয়ার্ডে পরিণত করা হয়েছিল। অক্সিজেন দেওয়ার জন্য এই হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, নেজাল ক্যানুলা, ভিআইপি এই যে এইগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। আশা করি আমরা আমাদের পরবর্তী যদি আসেও এমন কোনো ঢেউ, সেটা আমরা সফলভাবে আমরা মোকাবিলা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখন অনেক শিথিলতা দেখা যাচ্ছে, যা ভয়াবহ হতে পারে। যারা এখনো টিকা পাননি তাদের দ্রুত টিকার আওতায় নিয়ে আসার কথাও বলছেন তারা। আমাদের যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো আছে সেইখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আর সবচেয়ে বড় যে আমাদের ইন্টারভেনশন, সেইটার ব্যাপারে কিন্তু এখন রিল্যাক্স দেখছি, সেটা মাস্কে কিন্তু আমাদের বাঁচাতে পারে। জেলা সদরের হাসপাতালগুলোতে কোভিড রোগীর চিকিৎসা সংকুচিত করা হয়েছে, আর উপজেলা হাসপাতালগুলোর বিশেষায়িত বেড এখন বন্ধ। ফলে ওমিক্রন হানা দিলে শূন্য থেকে আবার শুরু করতে হবে ব্যবস্থাপনা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডব শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। এই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে ভারতেও। একদিনে শনাক্ত হয়েছে 22,007 শতাধিক। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার 2,500-এর বেশি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউরোপ, আমেরিকার বেশ কিছু দেশের পাশাপাশি ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। বছরের প্রথম দিনে দেশটিতে শনাক্ত হয়েছে 6,400 জন করোনা রোগী। রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনে লাফিয়ে বেড়েছে 50%। গেল 6 দিনে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 10 গুণ। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়েও আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। একদিনে 2,19,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে 1,62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশের মধ্যভাগের প্রবল তুষারপাতের কারণে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সারা বিশ্বে 4,400 ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে 2,500-এর বেশি। কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 28,96,00,000-এর বেশি মানুষ। 54,56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বে যখন আতঙ্ক বাড়ছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন ওমিক্রনের এই ধাক্কা হতে পারে করোনা বিদায়ের সূচনা। বিশেষজ্ঞরা এর উদাহরণও হাজির করেছেন। তারা বলছেন 100 বছর আগের স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনার চরিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন তারা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ইতিহাসের ভয়ঙ্করতম মহামারী ছিল 1918 সালের স্প্যানিশ ফ্লু। রোগটি দ্বিতীয় ধাপে অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল। শুধু ভারতবর্ষেই মারা যায় প্রায় 1,40,00,000-এর মতো মানুষ। 1921 সালের দিকে এসে স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা অনেকটা কমে গেলেও ফ্লুজনিত অসুস্থতা কয়েক দশক পরেই ফিরে এসেছে নতুন রূপে, পরিণত হয়েছে সাধারণ রোগে। গবেষণা বলছে ধরন বদলানোর কারণে ভাইরাস যত দুর্বল হবে তত কম বিপজ্জনক। আর করোনা ভাইরাস এরই মধ্যে কয়েকবার রূপ পরিবর্তন করেছে। ওমিক্রনে নতুন আক্রান্তরা কম বয়সী। আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ডেল্টার চেয়ে অনেকটাই কম। আর বিশেষজ্ঞরা স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনার চিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন।
प्रीवियस वेव और इस वेव में मेरे को लगता है कि ये मैसेज करता है कि डरने की जरूरत नहीं है। नंबर 1 उन्होंने कहा कि इन्फ्लुएंजा लाइक इलनेस या यूआरआई लाइक सिम्टम्स हैं, ये ओमिक्रॉन के अंदर सिंपली 30% केसेस के अंदर आ रहे हैं एज कम्पेयर टू प्रीवियस वेव जिसमें 90% लोगों में यूआरआई लाइक सिम्टम्स थे। दूसरा हॉस्पिटल एडमिशन है वो ओमिक्रॉन में सिग्निफिकेंटली रिड्यूस हुए हैं। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও আশা করছেন 2022 সালে করোনা ভাইরাস মহামারী হার মানবে। সমীক্ষার দাবি ওমিক্রন ভ্যারিয়েন্টটি তার শক্তি খুয়ে ক্রমশ এক সাধারণ সংক্রমণের চেহারা নেবে, কমবে মৃত্যুহারও। তবে পাশাপাশি সংশ্লিষ্ট সব মহল এখনো সতর্কতা অবলম্বনের কথাও জোর দিচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণ হঠাৎ করেই হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সুষ্ঠু বাস্তবায়নের ফলেই তা সম্ভব হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান 41 সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের তালিকায় নিয়ে যেতে অনেক বাধা আসবে, তা অতিক্রম করেই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। শালি জয় জানাচ্ছেন বিস্তারিত। একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশের উন্নয়ন চিত্র এখন বিস্ময় তৈরি করে বিশ্ববাসীর কাছে। বর্তমান বিশ্বে 31তম অর্থনীতির বাংলাদেশ 2036 সালে উঠে আসবে 25তম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায়। এমন বাস্তবতায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর তা উদযাপনে ঢাকায় এই জমকালো আয়োজন, যেখানে শামিল হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানান উন্নয়ন সহযোগীরাও। The U.S. has been proud to partner with Bangladesh. Bangladesh has made remarkable progress in reducing poverty. ADB remains committed to supporting Bangladesh as it strives to become a developed nation by 2041. যার হাত ধরে বাংলাদেশের এই বদলে যাওয়া অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অর্জনে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান দেশের প্রতিটি মানুষকে। বলেন, এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরো এক ধাপ এগিয়ে গেল দেশ। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। কাজে আমরা এটা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রের তালিকায় যেতে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে না, আর এই কঠিনকে জয় করতে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। যে কোনো সময় আমি জানি অনেক বুলেট, বোমা, গ্রেনেড আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি কখনো সেগুলি নিয়ে পরোয়া করি না। অগ্রযাত্রা ধরে রেখে আগামী শতাব্দী পর্যন্ত ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা দিতে সরল উত্তরণ কৌশল প্রণয়ন করেছে সরকার, জানান প্রধানমন্ত্রী। 2008 অর্থবছরে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সারা দেশের জেলা সমাবেশগুলোতে উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি চায়। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, জনগণের সেবাই সরকারের অগ্রাধিকার, কাউকে বিদেশে পাঠানো নয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 32 জেলায় সমাবেশ করে বিএনপি। 22 থেকে 30 জানুয়ারি অনুষ্ঠিত এই সমাবেশগুলো শেষ দিনে 30 ডিসেম্বর সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষ ঘটে। সিরাজগঞ্জের এই ঘটনা তুলে ধরতে রবিবার সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। জানায়, জনস্রোতে ভীত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে আবারও মামলা দিচ্ছে সরকার, আর এই জনস্রোতই প্রমাণ করে মানুষ বিএনপি নেত্রীর মুক্তি চায়। আমার একটা প্রত্যয় জন্মেছে, একটা আপনার বিশ্বাস জন্মেছে, যেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যেই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার
অনির্বাচিত সরকার তারা ক্ষমতায় থাকুক এবং এইভাবেই গণতন্ত্রকে ধ্বংস করুক। এবং এইটা প্রমাণিত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এদেশের মানুষ এই মুহূর্তেই চান এবং তার চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশে প্রেরণ করতে চান। তবে খালেদা জিয়ার চিকিৎসা এই ইস্যুতে আন্দোলনের চেষ্টা না করে রাষ্ট্রপতির সংলাপে বসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। কাকে বিদেশ পাঠানো হবে, কাকে বিদেশ পাঠানো হবে না, দ্যাট ইজ নট দ্য প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে এই সেবাগুলি যেটা জনগণ পাওয়া উচিত ছিল অনেক আগে, সেই সেবাগুলি দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা এই ক্ষেত্র প্রস্তুত করেছেন। লিভার সিরোসিসে গুরুতর আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে 2 সপ্তাহ আগে দেওয়া চিঠির উত্তর এখনো মেলেনি। রবিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, হত্যা গুমের বিষয়ে অবহিত করা হয়েছে ওই চিঠিতে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের এমন ঘটনা নিতান্তই কম। বছরে আমাদের সম্পর্ক এবং বেশ উত্তম সম্পর্ক এবং আমাদের বিভিন্ন ডায়ালগের আমাদের কি আছে, আলোচনার স্কোপ আছে। আমরা কিছু না জেনে হঠাৎ করে এটা আমাদের দেশের জন্য মানুষ এটা খুব সারপ্রাইজ, আমরা আনএক্সপেক্টেড। there is a scope for examining the issue. তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি। হ্যাঁ, যেগুলো ওনার সাথে আলাপ হয়েছে সেইগুলো নিয়ে উনি তখন ডেমোক্রেসির কথা বলেছিলেন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের, আর আহত হয়েছে ঘটনা অন্তত 10 জন। পুলিশ জানায়, বরিশালের মুলাদির কাজিরচর নলিকান্দি এলাকায় ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এছাড়া বাকেরগঞ্জের বটতলায় গাছের ধাক্কায় বাস নিয়ন্ত্রণ হারালে সেখানে প্রাণ হারান এক যাত্রী। দুর্ঘটনায় আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 মোটরসাইকেল আরোহীর। নিহতরা সবাই 9ম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে ভর্তি হয়ে আজ তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এদিকে জেলার বিরামপুরে পিকআপ চাপায় প্রাণ গেছে এক সবজি বিক্রেতার। সুনামগঞ্জের জগন্নাথপুরের আলীগঞ্জ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হবার খবর পাওয়া গেছে। আর বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। শীর্ষ 2 নেতাকে ছাড়াই নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা সেরেছে গণফোরাম এবং বিকল্পধারা বাংলাদেশ। রোববার সন্ধ্যায় দল দুটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে সংলাপে অংশ নেয়। গণফোরাম সভাপতি কামাল হোসেন সংলাপে যাননি, ছিলেন না বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরীও। রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনায় রোববার প্রথমে বসে গণফোরাম। দলের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বিকল্পধারার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আব্দুল মান্নান। বি চৌধুরী না গেলেও তার ছেলে দলের মুখপাত্র মাহি বি চৌধুরীও প্রতিনিধি দলে ছিলেন। ন্যায় বিচার না থাকলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, এমন মন্তব্য করেছেন সদ্য নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রবিবার আপিল বিভাগের 1 নম্বর বিচার কক্ষে অনুষ্ঠিত সম্বর্ধনায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের কোনো দুষ্টু চক্রকে ন্যূনতম প্রশ্রয় দেওয়া হবে না। মামলা জট কমানো, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, গতিশীলতা আনা ও অনিয়ম অনুসন্ধানে পৃথক কমিটি করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী বিচারপতি। এ সময় তিনি আরও জানান, দেশের সব অধস্তন আদালতে স্বচ্ছতা, গতিশীলতা আনার লক্ষ্যে 8টি বিভাগের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে একটি করে মনিটরিং সেল গঠন করা হবে। আমাদের সুপ্রিম কোর্ট দিবসে মহামান্য রাষ্ট্রপতি তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপতি জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি, রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে, যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায়, কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন, যারা দেখবেন
বিভিন্ন ক্ষেত্রে আদালতে, বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায় দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ জানুয়ারি। ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যের মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রবিবার শুনানি হয়নি। ঢাকা বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানির দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, মামলাটির তেমন কোনো ভিত্তি নেই, পরিমণি দ্রুতই অভিযোগ থেকে রেহাই পাবেন। এর আগে গত 14 ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালতে পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। অসুস্থ থাকায় ওই দিন আদালতে উপস্থিত হননি পরিমণি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। তবে ইভিএমে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম অভয় দিয়েছেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পোস্টারে ছেয়ে গেছে প্রাচ্যের ডান্ডি। নারায়ণগঞ্জ এখন প্রচার উৎসবের শহর। উদয় থেকে অস্ত, কখনো বা গভীর রাতেও চলে প্রতিশ্রুতির হাঁকডাক। রবিবার সকালে নগরীর 4 নম্বর ওয়াপদা ক্যানেল থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। বলেন, নৌকায় যে আস্থা আছে তা থাকবে আসন্ন নির্বাচনেও। ইভিএমে ভোটের সিদ্ধান্তকেও স্বাগত জানান তিনি। নিউ টেকনোলজিকে আমাদের স্বাগত জানাতেই হবে। এবারের মতো আমিও বলবো যে নিউ টেকনোলজিকে স্বাগত জানাবো। আমি অবশ্যই চাইব সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সে ইনশাল্লাহ আগামীতে দায়িত্বভার গ্রহণ করবে। নগরীর চাষাড়া শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। যদিও তার সংশয় ইভিএমে ভোট নিয়ে। আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছি, আমি সবার সাথে বসতে রাজি আছি জনগণের স্বার্থে। কারণ নির্বাচন করছি, ইভিএমে যদি কোনো কারচুপি হয় এটার জবাব এখানে দিয়ে দেব। তবে ইভিএম নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শহরের ক্রিস্টাল প্যালেসে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ইভিএমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, কাম উইথ এক্সপার্টস। একবার সবচাইতে ভালো এক্সপার্ট যিনি আছেন তাকে নিয়ে আসেন, আপনারা কম্পিউটার প্রোগ্রামারকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে দেখিয়ে দেন। আমি আপনাদেরকে কথা দিতেছি, এই 16 তারিখে আমি ইভিএম ব্যবহার করব না, যদি প্রমাণ করতে পারেন কি যে একজনের ভোট আর একজন দিতে পারে বা এক জায়গার ভোট আর এক জায়গায় চলে যেতে পারে। 2011 ও 2016 সালে নারায়ণগঞ্জের কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোট হলেও 16 জানুয়ারির নির্বাচনে 27 ওয়ার্ডের 192টি কেন্দ্রেই ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাহেব বসেন। শোনো, ভালো রড লাগবে। স্যার, বাড়ি বানাতে এই রডই নেন। না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। বান্দরবানের লামায় প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি জয়নালকে গ্রেফতার করেছে র্যাব। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লামার রূপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের কাছে জঙ্গল থেকে জয়নালকে গ্রেফতার করা হয়। গেল 22 ডিসেম্বর রাতে 2 শিশু সন্তানকে ঘরে আটকে রেখে ওই ভুক্তভোগী নারীর ওপর নির্যাতন চালায় অভিযুক্ত জয়নাল। সুনামগঞ্জের দিরায়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় উভয় পক্ষের 8 জন গুলিবিদ্ধ হয়েছে। রোববার দুপুরে তারুল গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ 2 জনকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দিরাই বাজারে তারুল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
আহমেদ চৌধুরীর ভাই সুজন চৌধুরীর সঙ্গে নির্বাচিত আলী আহমেদের সমর্থক সুফি মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। উভয় পক্ষ এ সময় 8 জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কংক্রিটের অবকাঠামো নির্মাণ শিল্পে রেডিমিক্সে প্রবেশ করল বসুন্ধরা গ্রুপ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড BRMCIL নামে এই শিল্পের যাত্রা শুরু করল বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প এই প্রতিষ্ঠানটি। শনিবার কেরানীগঞ্জের হাসনাবাদে রেডিমিক্স কারখানার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় তিনি বলেন, আধুনিক কংক্রিট ল্যাব, দক্ষ ইঞ্জিনিয়ার ও অভিজ্ঞ উৎপাদন কর্মীর মাধ্যমে গুণগত মানসম্পন্ন রেডিমিক্স উৎপাদন করতে চায় বসুন্ধরা গ্রুপ। এর আগে ফিতা কেটে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন তিনি। এরপর পুরো প্রকল্প এলাকাটি ঘুরে দেখেছেন। এ সময় সাফওয়ান সোবহান আরও বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়নের অন্যতম অংশীদার বসুন্ধরা শিল্পগোষ্ঠী বাণিজ্যিকভাবে রেডিমিক্স সরবরাহ শিল্পে যুক্ত হল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে ক্রেতার সমাগম। রাজধানী ছাড়িয়ে 25 কিলোমিটার দূরের এই মেলা জমতে সময় লাগবে, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যাতায়াতের দুর্ভোগের কথা চিন্তা করে অনেক রাজধানীবাসী মেলায় আসতে উৎসাহ পাচ্ছে না বলছেন অনেক ক্রেতাই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দ্বিতীয় দিনে দর্শনার্থীর ভিড় ছিল তুলনামূলক কম। মেলার স্টল তৈরির কাজ চলছে এখনো, যার ধুলোবালিতে নষ্ট হচ্ছে মেলার সৌন্দর্য। এবারের মেলা পূর্বাচলে হওয়ায় আশপাশের এলাকা, বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের মানুষই আসছেন বেশি। তবে রাজধানী থেকে মানুষের ঢল নামেনি এখনো। যারা মেলায় আসছেন বেশি ভিড় করছেন গৃহস্থালী পণ্য ও পোশাকের দোকানে, যদিও ক্রেতার চাইতে দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি প্রথমত, এবং মেলায় ঘুরে যা পছন্দ হয় দেখি কিছু কেনা যায় কিনা। এখনো শুরু হয়নি, সব স্টল কমপ্লিট হয়নি। আমরা খুবই খুশি যে আমরা নিজস্ব একটা জায়গা পেয়েছি মেলার জন্য, কিন্তু লোকজনের ভোগান্তিটা একটু বেশি। করোনার কারণে 1 বছর বিরতির পরে এমন আয়োজনে আসতে পেরে খুশি বিক্রেতারা। দূরত্বের কারণে মেলায় মানুষ আসা নিয়ে শঙ্কা থাকলেও দিন গড়ানোর সাথে বেচাকেনা জমার আশা তাদের। যতটা আশা করছি তার চেয়ে ভালো। অনেকে আসছে, দেখছে, অনেকে নিচ্ছেও। সরকারে তো এখানে গাড়িও দিয়েছে, বিআরটিসির কিছু গাড়িটারিও দিয়েছে, এখন নাকি আশা করে আসবে। পূর্বাচলের নতুন ঠিকানায় বাণিজ্য মেলাকে জনপ্রিয় করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। অনেকে নির্মাণ কাজ এট এ টাইম আসলে একটু দূরে হতে অনেকে একটু স্লো নির্মাণ করেছে, যার কারণে তাদের দেরি হচ্ছে। অনেকে দেখেন আপনি নির্মাণ শেষ করে বলছে, একই সাথে কিন্তু বরাদ্দ। মেলা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিআরটিসি 30টি বাস পূর্বাচলে নিয়মিত যাতায়াত করছে। যাতায়াত আরও নির্বিঘ্ন করার দাবি সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবারে খেলার সংবাদ জানাতে অপর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পিঙ্কি সানোয়ার। ধন্যবাদ জোহর আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। আর শুরুতেই থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। বে ওভালে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 153 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। কিউইদের করা 328 রানের জবাবে 2 উইকেট হারিয়ে দিন শেষে 175 রান সংগ্রহ করেছে টাইগাররা। শান্ত 64 রান করে আউট হলেও অন্য প্রান্তে 70 রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। এর আগে মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় দিনে মাত্র 70 রান যোগ করতে স্বাগতিকরা হারায় 5 উইকেট। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দ্বিতীয় দিনে হাতে 5 উইকেট নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ডের শুরু থেকেই ছন্দপতন। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে আগের দিনে করা 258 রানের সঙ্গে স্বাগতিকরা যোগ করতে পেরেছে আর মাত্র 70 রান। রাচিন রবীন্দ্রকে আউট করে দিনের প্রথম আঘাত শরীফুলের। কিউই স্কোরবোর্ডে তখন 265 রান। এরপর প্রথম সকালের বাকি সময়টার নায়ক মেহেদী মিরাজ। কিউই টেল এন্ডার ও লেট মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানকেই উইকেটে থিতু হতে দেননি এই স্পিনার। একে একে তিনি সাজঘরে ফেরান কাইল জমিরসন, টিম সাউদি,
নেইল ওয়াগনারকে। অন্য প্রান্তে অর্ধশতক হাঁকানো হেনরি নিকোলসকে 75 রানে থামান মুমিনুল। 228 রানে থামে স্বাগতিকদের ইনিংস। 3টি করে উইকেট নেন শরীফুল ও মিরাজ। 2টি উইকেট মুমিনুলের ঝুড়িতে। ব্যাট করতে নামা টাইগারদের শুরুটা অবশ্য মন্দ ছিল না, তবে 19তম ওভারে সাদমানকে কট এন্ড বোল্ড করে টাইগার তাঁবুতে প্রথম আঘাতটা হানেন ওয়াগনার। এরপর মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর 104 রানের পার্টনারশিপে ঘটে ছন্দপতন। শান্তকে আউট করে ওয়াগনার ভাঙেন সেই জুটি। সাজঘরে ফেরার আগে নিজের ঝুলিতে 64 রান সংগ্রহ এই বাহাতির। অন্য প্রান্তে সাবলীল জয়ের উইলো। দিন শেষে 211 বল খেলে 70 রান করে আছেন অপরাজিত। অন্য প্রান্তে 8 রান করে অপরাজিত অধিনায়ক মুমিনুল। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এবার ফুটবলের খবর। ফ্রান্সের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মে পড়েছে করোনা থাবা। আক্রান্ত হয়েছেন দলের প্রাণভোমরা মেসি সহ 4 ফুটবলার। এই খবর নিশ্চিত করেছে ক্লাবটি। মেসির সঙ্গে আক্রান্ত বাকি 3 ফুটবলার হলেন জোয়ান বার্নেট, সার্জিও রিকো ও নাথান বিটুমাজলা। আক্রান্ত সবাই আছেন আইসোলেশনে। সোমবার কোপা দে ফ্রান্স ভেন্নাসের বিপক্ষে ম্যাচ আছে পিএসজির। এর আগে এমন খবরে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি জহুর এবং অর্থের কাছে। খেলার খবর জানাচ্ছিলেন পিঙ্কি সানোয়ার, আর এরই সাথে শেষ করছে এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।